প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেন্স নিয়ে তো অনেকে টেনশনে রয়েছে। যারা টেন্স দিয়ে গুলিয়ে ফেলো, যারা টেন্সকে ভালো করে ধরতে পারো না বা ভালোভাবে শিখতে পারো না, তৃপ্তি মতো করে টেন্স শেখার জন্য তোমাদের জন্য আজকে আমি এই ভিডিওটি আয়োজন করছি। আশা করি আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে টেন্স তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। কথা না বলে চলো মূল ক্লাসে চলে যাই। দেখো বন্ধুরা, প্রথম হচ্ছে কি টেন্স কি। টেন্স কি এই বিষয়টা কিন্তু তোমাকে প্রথমে জানতে হবে। টেন্স কি? টেন্স হচ্ছে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়, অর্থাৎ যখন কোনো কাজ সম্পাদন হয়, কাজটা কখন সম্পাদিত হলো এই বিষয়গুলোকে কিন্তু বোঝানো হয় টেন্স দ্বারা। অর্থাৎ টেন্স হচ্ছে ভার্বের ব্যবহার সময় সাপেক্ষে। তাহলে আমি সহজ করে বলতে পারি ক্রিয়া সম্পাদনের সময়কেই টেন্স বলে। চলো আমি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করি। যেমন আমি যদি বলি, আমি এখানে তিনটি বাক্য লিখেছি। একটা হচ্ছে আমি ভাত খাই, আমি ভাত খেলাম, আমি ভাত খাবো। এই তিনটা বাক্য দিয়ে আমরা তিনটা টেন্সকে বোঝার চেষ্টা করব। দেখো, যখনই তুমি একটা বাংলা বাক্য দেখবে, সেই বাক্য থেকে আমাদের কিন্তু প্রথমে কি বাংলা বাক্যের ক্রিয়াটাকে বের করতে হবে। আমি একটু আগেই তোমাদেরকে বলেছি টেন্স হচ্ছে ক্রিয়া সম্পাদন হওয়ার সময়। অর্থাৎ তুমি যদি টেন্সটাকে ভালো করে বুঝতে চাও, প্রথমে তোমার কাজ কি? প্রথমে তোমার কাজ হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়াটাকে খুঁজে বের করা। তাহলে এই বাংলা বাক্যের ক্রিয়াটা তুমি কোথায় খুঁজে পাবা? বাংলা বাক্যের ক্রিয়াটা তুমি সাধারণত খুঁজে পাবা বাংলা বাক্যের শেষে। অর্থাৎ বাংলা বাক্যের শেষে যে শব্দটি, ওটি কিন্তু সাধারণত হয়ে থাকে কি ক্রিয়া। এর কারণ হচ্ছে ইংরেজি বাক্যের বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই স্ট্রাকচারটি। কিন্তু বাংলা বাক্যের বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ব। অর্থাৎ যখনই তুমি কোনো বাংলা বাক্য দেখবা, যদি বাংলা বাক্যে ভার্ব থাকে বা ক্রিয়া থাকে, তাহলে ওটা হবে বাক্যের শেষে। এই সূত্র অনুযায়ী আমি এইখানে যে তিনটা বাক্য লিখেছি, তাহলে এই তিনটাই হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়া বা ভার্ব। যেহেতু টেন্সটা ভার্বের সাথে সম্পৃক্ত, অর্থাৎ ক্রিয়ার সাথে সম্পৃক্ত, তাই ক্রিয়াটাকে ভালো করে তোমাকে বুঝতে হবে টেন্সগুলোকে চেনার জন্য। চলো আমরা একটা ট্রিক্সের মাধ্যমে টেন্সগুলোকে সহজে চিনি। দেখো, সবসময় আমরা এই শব্দটি যদি মনে রাখি লম্ব, তাহলে আমাদের কিন্তু টেন্স চেনাটা অনেকটাই সহজ হয়ে যায়। দেখো লম্ব মানে কি? দেখো লম্ব হচ্ছে, এখানে হচ্ছে কি তুমি দেখো ল, আর তুমি দেখো নাকি ম ব ফলা, অর্থাৎ এখানে হচ্ছে কি ম, আর রয়েছে কি এখানে রয়েছে কি ব। তার মানে এই লম্ব যদি আমি ভাঙি, এটাকে যদি সেপারেট করি বর্ণগুলোকে, আমি পাই ল, ম এবং ব। তাহলে এই ল ম ব এটা বর্ণ দিয়ে তুমি কিন্তু প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সবগুলো টেন্সকে চিনতে পারো। কীভাবে চিনতে পারো? দেখো, যখন তুমি বাংলা বাক্যে ক্রিয়া শেষে যখন তুমি দেখবো ব রয়েছে, অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি বা ক্রিয়ার সাথে যদি ব থাকে, তাহলে অবশ্যই ধরে নিবা ওইটা আসলে ভবিষ্যৎ। অর্থাৎ ব থাকলে ওইটা যাবে ফিউচার টেন্স। তা দেখো তো, আমি ভাত খাই, আমি ভাত খেলাম, আর আমি ভাত খাবো, এখানে কি রয়েছে? এই যে খাবো, খায়ের সাথে ব যুক্ত হয়েছে, খাবো। তাহলে খাবোটা হচ্ছে কি এখানে একটা ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। যদি বাংলা বাক্যে দেখো ক্রিয়ার সাথে ল অথবা ম, যদি বাংলা বাক্যে ক্রিয়ার সাথে ল বা ম থাকে, তাহলে সেই বাক্যটা হবে পাস্ট টেন্স। যেমন উদাহরণস্বরূপ খেয়াল করো, আমি ভাত খেলাম, শেষে কিন্তু এখানে ম রয়েছে। তাহলে এখানে বলেছি ল এবং ম থাকলে ভার্বটা পাস্ট টেন্স হবে, বাক্যটা পাস্ট টেন্স হবে। তাহলে আমি ভাত খেলাম, এই বাক্যটা কিন্তু পাস্ট টেন্স। তাহলে আমি পাস্ট টেন্স চিনতে পারলাম, ফিউচার টেন্স চিনতে পারলাম এই লম্ব দিয়ে। তাহলে যদি বাংলা বাক্যে ক্রিয়ার সাথে যদি ল ম থাকে পাস্ট টেন্স, ব থাকলে হবে কি ফিউচার টেন্স, এবং ল ম ব না থেকে অন্য কোনো যদি শব্দ থাকে, অন্য কোনো যদি অক্ষর বা বর্ণ থাকে, তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্স। যেমন 1 নম্বর বাক্যটা দেখো, আমি ভাত খাই, এখানে কি হয়েছে? রস্যই রয়েছে, এখানে কিন্তু ল নাই, ম নাই, ব নাই। তাহলে এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে বর্তমানকাল, অর্থাৎ প্রেজেন্ট টেন্স। তাহলে বন্ধুরা, আশা করি তুমি খুব সহজেই টেন্সগুলোকে চিনতে পারবে। তাহলে চলো আমি কতগুলো বাক্য লিখি। তাহলে বন্ধুরা, এখানে আমি 3টা বাক্য লিখেছি। একটু বাক্যগুলোকে আমরা এই লম্ব ভিত্তিতে আমরা ভাগ করে দেখি তো। আমি মাঠে ফুটবল খেলি। তাহলে বন্ধুরা, এখানে আমরা বাক্য 3টাকে খেয়াল করে দেখি তো। আমি মাঠে ফুটবল খেলেছিলাম, মা টিভি দেখছেন, বাইরে বৃষ্টি হচ্ছে।
তাহলে এই লম্ব পদ্ধতিতে আমি যদি 4টা বাক্যকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা কিন্তু সহজেই খুঁজে বের করতে পারবো কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট বা কোনটা ফিউচার টেন্স। যেমন দেখো আমি যদি আসি, আমি মাঠে ফুটবল খেলছিলাম, তাহলে এখানে দেখো তো এই যে খেলা, এই খেলা কিন্তু একটা ভার্ব, ক্রিয়া, আর এর সাথে আমি কিন্তু যে ছিলাম বা লাম যোগ করেছি, যেখানে কি ল ম ম আছে, তা অর্থাৎ যেহেতু এই বাক্যে ম আছে অতিরিক্ত, তাহলে এটা হচ্ছে কোন টেন্স? ম থাকার কারণে এটা হচ্ছে কি পাস্ট টেন্স। একইভাবে দেখো মা টিভি দেখছেন, এখানে গেছে দেখো না, দেখছেন ন রয়েছে, আমি বলছি ল এবং ম থাকলে হবে পাস্ট, ব থাকলে হবে ফিউচার, তাহলে ল ম ব বাদে যদি তা কিছু থাকে সেটা হবে প্রেজেন্ট, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। একইভাবে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু ছে, অর্থাৎ এখানে কিন্তু ল ম বা ব কিছুই নেই, তার মানে এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট টেন্স। আশা করি প্রেজেন্ট টেন্সগুলো তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও ক্লাসে আমি এই টেন্সগুলোর ক্লাসিফিকেশনগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমি প্রেজেন্ট টেন্সগুলোর যে 4টা শ্রেণী বিভাগ রয়েছে সেই 4টা শ্রেণী বিভাগ নিয়ে আমি আলোচনা করব। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।